স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো বিস্তারিত, আর আপনাদের সাথে আছি রঞ্জন শুভ্র। আওয়ামী লীগকে সুযোগ দিতে নির্বাচন বিলম্ব ও দেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে দেশবিরোধী যে কোনো চক্রান্ত রুখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথাই বলেন তারা। তারুণ্যের প্রতীকী তারুণ্য সমাবেশ। আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার ও দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জমায়েত। এতে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন বিলম্ব করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে। এই ধরনের যুক্তি দিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, আবার নির্বাচন না হওয়ার জন্য সেই পতিত ফেসিবাদী সেই শক্তি, সেই স্বৈরাচারী ফেসিবাদী শক্তি দানবীয় সরকারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের একটি পায়তারা করা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জনগণের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল অবস্থান নিলে সে দল বিলুপ্তি হয়। আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। যে মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। দেশের রাজনীতিতে দুর্যোগের ভাব আছে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা। আকাশে একটু দুর্যোগের ভাব আছে, বাংলাদেশের রাজনীতিতেও দুর্যোগের ভাব আছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর পর রংপুরে হচ্ছে জামায়াতের বিভাগীয় জনসভা। রংপুর জিলা স্কুল মাঠের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা ছুটে আসছেন সভাস্থলে। অভ্যুত্থান পরবর্তী সময়ে এভাবে সমাবেশে আসতে পেরে খুশি তারা। আয়োজকদের ধারণা লক্ষাধিক লোকের সমাগম হবে সমাবেশে। বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সভা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখেই এই জনসভা হচ্ছে। আমাদের মজলুম জননেতা এটিএম আজারুল ভাইয়ের দীর্ঘ কারাবাসের পর রংপুরে এই বিশাল সমাবেশে তিনি আজকে উপস্থিত হবেন। জামাতে আমির সহ আজকের এই সমাবেশ রংপুরের সফল সমাবেশ হিসেবে গড়ে উঠবে। আজকের পরিবেশ দেখে খুবই ভালো লাগতেছে যে 2017 বছর জালিম ফ্যাসিস্টের নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদেরকে একটা প্রফুল্লমন একটা সমাবেশ করার সুযোগ দিয়েছে। 17 বছর পর রংপুরে হচ্ছে জামায়াতের বিভাগীয় জনসভা। রংপুর জিলা স্কুল মাঠের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুর জিলা স্কুল মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, দীর্ঘ সময় পর জামায়াতের জনসভা উপস্থিতি কেমন দেখছেন, কারা এসেছেন আর কোন বিষয়গুলো এই জনসভায় আসলে গুরুত্ব পাবে, ইস্যু হিসেবে উপস্থাপিত হবে, সে বিষয়ে জানতে চাই। আমরা দেখছিলাম রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের যেই দীর্ঘ 17 বছর পর বিভাগীয় জনসভা হচ্ছে তার সরাসরি সম্প্রচার। চলে যাচ্ছে পরের সংবাদে। সাংবিধানিক ভিত্তিসহ এ মাসেই জুলাই ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রা কর্মসূচির 4র্থ দিনে এই দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পঞ্চগড় থেকে শুরু হয় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 4র্থ দিনের কর্মসূচি। উদ্বোধন করা হয় আটোয়ারী উপজেলা এনসিপি কার্যালয়। নাহিদ ইসলাম বলেন, বারবার অসাম্প্রদায়িক দাবি করলেও আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কখনোই ইনসাফ করেনি। তারা নির্যাতিত হয়েছেন, জমি দখলের শিকার হয়েছেন, অথচ কোনো বিচার হয়নি। ইনসাফ ও সম্প্রীতির ভিত্তিতে নতুন বাংলাদেশে সবাই সব সুযোগ সুবিধা পাবে। এরপর ঠাকুরগাঁওয়ে যায় এনসিপির জুলাই পদযাত্রা। পিছিয়ে পড়া জনপদটির মানুষের অধিকার আদায়, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা জানান তিনি। এছাড়া সীমান্তে নির্বিচারে হত্যা, নির্যাতন ও পুশিন বন্ধের
দাবিও জানান। আমরা আমাদের যে মডেল মসজিদ বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্মের আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই। ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশি হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে সেই পদযাত্রা রয়েছে ঠাকুরগাঁওয়ে। সহকর্মী নবীন হাসানও আছেন সেখানে, জানবো তার কাছ থেকে। নবীন, নিশ্চয় শুনতে পাচ্ছেন ঠাকুরগাঁওয়ে যেই জুলাই পদযাত্রার আজকে চতুর্থ দিনে গেছে জাতীয় নাগরিক পার্টি, সেখানে মানুষের সাড়া কেমন দেখছেন, কি বলছেন স্থানীয়রা, নেতাকর্মীরাই বা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের ঠাকুরগাঁয়ে এনসিপি নেতাকর্মীরা আসে 12টা 40-এ এবং তারা ঠাকুরগাঁয়ে যে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা ছিল সেই পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় একটি পদযাত্রা করে এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপরে কিন্তু তারা আমি যে মসজিদে দাঁড়িয়ে আছি, ঠাকুরগাঁও মডেল মসজিদ, এই মসজিদে তারা নামাজ আদায় করে। অল্প কিছুক্ষণ আগে নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ করে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে তারা পদযাত্রা করবেন এবং জুলাই মঞ্চে কিন্তু তারা বক্তব্য রাখবেন। এই পদযাত্রায় কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ঠাকুরগাঁও মানুষের মাঝে একটি উচ্ছ্বাস কাজ করছিল এবং জুলাই যোদ্ধারা সহ ছাত্র জনতা কিন্তু সবাই উপস্থিত হয়েছিল ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। এই মাত্র আমরা লক্ষ্য করলাম নাহিদের নেতৃত্বে কিন্তু সকলেই কিন্তু পীরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দিলেন এবং পথে মধ্যে তাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা পথযাত্রা রয়েছে, যেমন ঠাকুরগাঁও রোডে তাদের নামার কথা রয়েছে, এছাড়াও লোহাগাড়া বাজারে তাদের নামার কথা রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে আপনি যদি দেখাই যে ঠাকুরগাঁও ছোট ছোট পিকআপে করে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে ছাত্র জনতা এসেছিল এবং তারা কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং এই পদযাত্রা উপলক্ষে কিন্তু ঠাকুরগাঁয়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা নিশ্চয়ই অল্প কিছুক্ষণ পরে পীরগঞ্জে উপস্থিত হব এবং পীরগঞ্জের যে তাদের পদযাত্রা সেটি দেখানোর চেষ্টা করব সরাসরি ডিবিসি টেলিভিশনের মাধ্যমে। নবীন, আপনাকে ধন্যবাদ। এ যেন 5 তারকা হোটেল, কেবল সাজসজ্জাতেই খরচ 17 কোটি টাকা, সুইমিং পুলে 6 কোটি টাকা। সরকারি কর্মকর্তাদের থাকার জন্য ঢাকা জেলা সার্কিট হাউসের 2টি ভবন নির্মাণে সব মিলিয়ে খরচ 334 কোটি টাকা। আওয়ামী লীগ আমলের বিলাসী অনেক প্রকল্প অন্তর্বর্তী সরকার বাতিল করলেও সার্কিট হাউসের ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে বিলাসী প্রকল্প বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই। রাজধানীর বেইলি রোডে 71 নম্বর ঠিকানায় অবস্থিত ঢাকা জেলা সার্কিট হাউস। সরকারি কর্মকর্তারা দাপ্তরিক কাজে রাজধানী এলে ওঠেন এখানেই। তবে ভবনটি বেশ পুরনো হয় তা সংস্কারের উদ্যোগ নেয় বিগত সরকার। 2024 সালের 9 জুন একনেক সভায় 334 কোটি টাকারও বেশি ব্যয়ে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবনের জন্য প্রকল্পের অনুমোদন দেয়া হয়। তবে প্রকল্পটি বেশ বিলাসী হয়, সে সময় নানান আলোচনার জন্ম দেয়। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিলাসী ও অপ্রয়োজনীয় বহু প্রকল্প বাতিল করে দেয়। তবে অজানা কারণে সার্কিট হাউস ভবন নির্মাণের প্রকল্পটি বাতিল করা হয়নি। প্রকল্পটির বেশ কিছু নথি এসেছে ডিবিসি নিউজের হাতে। এতে দেখা যায় 5 তারকা হোটেলের মতো সাজানো হচ্ছে পুরো ভবন। সুইমিং পুল নির্মাণেই ব্যয় ধরা হয়েছে 6 কোটির বেশি। গার্ডরুম তৈরিতে খরচ প্রায় 1.5 কোটি টাকা। সার্কিট হাউসের সাজসজ্জায় আধুনিক সব সরঞ্জাম আনা হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান থেকে। শুধু এতে ব্যয় ধরা হয়েছে 17 কোটি টাকা। বেসমেন্ট সহ 2টি ভবনের একটি হবে 13 তলা ও অন্যটি 8 তলা। আর শুধু ভবন দুটি নির্মাণেই খরচ ধরা হয়েছে 239 কোটি টাকার বেশি। পাশ হওয়ার প্রায় 1 বছর পর চলতি বছরের 4 মে বিলাসী প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। জানা গেছে 12 জুন টেন্ডার উন্মুক্ত করার পর এই কাজটির জন্য মনোনীত হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে এখন পর্যন্ত দেয়া হয়নি কার্যাদেশ। প্রশ্ন উঠেছে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কেন বাস্তবায়ন করা হচ্ছে এই বিলাসী প্রকল্প। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশন 1-এ গেলে ক্যামেরা বাইরে রেখে রুমের ভেতর প্রবেশ করতে বলেন নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব।
পরে তথ্যের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের কাছে গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেলেনি সাক্ষাৎ। দফায় দফায় চেষ্টা করা হলেও ধরেননি ফোন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তাই এই মুহূর্তে এ ধরনের বিলাসী প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন নেই বলে মনে করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক। আমরা এখন যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভিতরে যে প্রকল্পগুলো অর্থায়ন করছি, এটা সম্পূর্ণভাবে আমরা ঋণ করে করছি। ঋণ করার সক্ষমতাও সরকারের এখন নাই, নতুন ঋণ করবার উৎসও সেভাবে অর্থে নাই, এবং ব্যাংক থেকে ঋণ করার ক্ষেত্রেও সরকারকে অনেক সাবধানী হতে হবে। গত সরকারের আমলে এই ধরনের অর্থনৈতিক শৃঙ্খলার ব্যাপারে একটা খুবই হেলাফেলা করা হয়েছে, এবং যে কারণে আমাদের ঋণ পরিস্থিতি কিন্তু এখন দিন দিন খারাপ হচ্ছে এবং আমার সরকারের আর্থিক সক্ষমতা নাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতি পুনর্গঠনের এমন সময়ে জনগণের টাকায় বিলাসবহুল কোনো প্রকল্পই বাস্তবায়নের প্রয়োজন আছে কিনা তা সরকারকে বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লায় গণপিটুনিতে একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। জনশূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। এদিকে ঘটনাস্থল মুরাদনগর উপজেলার বাঙ্গড়ার করইবাড়ি গ্রাম ও বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে মরদেহ। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গড়ার করইবাড়িতে গণপিটুনিতে মা, মেয়ে ও ছেলে নিহত হয়। গুরুতর আহত হয় আরেক মেয়ে। ইলিশের দাম আকাশ ছোঁয়া, চড়া অন্য মাছের দরও। তবে স্বস্তি মুরগি ও ডিমে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কয়েকটি সবজির দাম। স্থিতিশীল আছে পেঁয়াজ, আদা ও রসুনের বাজার। গেল সপ্তাহের চড়া দামেই অবশ্য বিক্রি হচ্ছে চাল। মাছের বাজার চড়া। গেল সপ্তাহেও 1 কেজি থেকে 1200 গ্রামের ইলিশের দাম ছিল 2600 টাকা কেজি। এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে 3000 টাকা। আর 400 গ্রামের ইলিশের দাম 1500 টাকা কেজি। 1100, 1200, 3200 টাকা, 3000 টাকা। গত সপ্তাহে আজকে প্রতি কেজিতে 300-400 টাকা বেশি। বাজারে পাবদা 400 থেকে 500, চাষের কই 250, শিং 450 থেকে 550 আর পাঙাশ আকার ভেদে 200 থেকে 280 টাকা কেজি। মাছের দাম নিয়ে আছে ক্রেতার অসন্তুষ্টি। চিংড়ি মাছ 800 টাকা কেজি, রুই মাছ 360 টাকা কেজি। 200 টাকা কম হলে ভালো হতো, 500 করে নিল, আরো 200 কম হলে তো একটু ভালোই হয় সবার জন্য। পাবদা কিনলাম, রুই মাছ কিনলাম, তো সাইজ ভেদে একটু দামের কম বেশি আছে। মাছের দাম চড়া হলেও স্বস্তি আছে ব্রয়লার মুরগির দরে। বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি। আর সোনালী মুরগি 300 থেকে 320। ডিমের ডজন 120 টাকা। বাজারে পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। কিছুটা বেড়ে করলা ও বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 80 থেকে 100 টাকা কেজি। সরবরাহ সংকটে দাম বেড়েছে কাঁচামরিচের। আর কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। 60 টাকা, করলা 100 টাকা। তরকারি মোটামুটি ভালো, রিজনেবল কেনার মতন। ধন্যবাদের দাম বেশি, ধন্যবাদের 400 টাকা কেজি, 300 টাকা কেজি। গরুর মাংস 750 থেকে 800 আর খাসির মাংস 1200 টাকা কেজি। এছাড়া প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দরেই। খুচরা বাজারে মোড়কজাত চিনি 115, মসুর ডাল 105 থেকে 130 আর বোতলজাত সয়াবিন তেল 189 টাকা লিটার। বিক্রেতারা বলছেন, আমদানি করা আটা, ডাল, তেলসহ অন্য সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দরেই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ফলে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি হবে। আরও বলা হয়, জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামোগত প্রকল্পগুলোর উপর জোর দিয়ে বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা সুদৃঢ়
করতে এবং সন্ত্রাসবাদ ও মাদক সম্পর্কিত অপরাধের হুমকি মোকাবিলায় কাবুলকে সহায়তা অব্যাহত রাখবে মস্কো। 2021 সালের আগস্টে মার্কিন বাহিনীকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান সরকার। মাত্র 1 ভোটের ব্যবধানে হলেও অবশেষে পাশ হলো ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বিগ বিউটিফুল বিল। এখন মার্কিন প্রেসিডেন্ট সই করলে বিলটি পরিণত হবে আইনে। তবে বিলটি নিয়ে বিরোধী দল তো আছেই, নিজ দলের আইন প্রণেতাদের মধ্যেই ছিল বিতর্ক। কি আছে এই বিলে আর কেনই বা এত বিতর্ক? দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিগ বিউটিফুল বিল পাশ করানোর জন্য সিনেটরদের ওপর চাপ দিয়ে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে মার্কিন কংগ্রেসে মাত্র কয়েক ভোটের ব্যবধানে পাশ হলো আলোচিত সমালোচিত বিলটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বল্প ব্যবধানে বিলটি পাশ হলেও একে ট্রাম্পের জন্য বড় জয় হিসেবেই মনে করা হচ্ছে। স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে ব্যয় সংকোচ করার পাশাপাশি এই বিলে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশকারী এবং অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার অধিকার দেয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধের যে প্রকল্প ট্রাম্প গ্রহণ করেছেন তাতে ব্যয় করা হবে 178 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও এই বিলে বিপুল অর্থ ধার্য করা হয়েছে। ব্যয় বাড়ানোর কথাও বলা হয়েছে সামরিক খাতে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নেয়া জলবায়ু পরিবর্তন বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রদ করে দেওয়া হয়েছে। প্রচারে ট্রাম্প একটি কথা বারবার বলেছেন, ড্রিল বেবি ড্রিল, অর্থাৎ নতুন করে খনিজ তেল উত্তোলন শুরু করতে হবে। তাই বিলটি নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। বিশ্লেষকরা বলছেন বেশ কয়েকটি কারণে বিলটি নিয়ে নিজ দলের মধ্যেই বিতর্ক রয়েছে। ট্রাম্পের এক সময়ের বন্ধু ইলন মাস্ক থেকে রিপাবলিকান দলের একাধিক সদস্য এই বিলের বিরোধিতা করছেন। তাদের অভিযোগ, ট্রাম্প মার্কিন অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন তাতে যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। সেমিতে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে ফ্লুমিনেন্সের বিপক্ষে লড়বে আল হিলাল। ম্যাচ শুরু রাত 1টায়। এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট চেলসির প্রতিপক্ষ পালমেইরাস। রুদ্ধশ্বাস লড়াই আর একের পর এক চমকের গল্পে ফিফা ক্লাব বিশ্বকাপ এখন চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে। 32 থেকে 16, 16 থেকে 8 শ্রেষ্ঠত্ব অর্জনে এই 8 দলে হবে শেয়ানে শেয়ানে টক্কর। কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। গ্রুপ এফ রানার্স আপ হয়ে নক আউটে ওঠে থিয়াগো সিলভার দল। রাউন্ড অফ 16-এ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে বিদায় করে ফুটবল বিশ্বকে চমকে দেয় ফ্লুমিনেন্স। চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপদের হারিয়ে বেশ উজ্জীবিত ব্রাজিলিয়ান ক্লাবটি। শুধু ফ্লুমিনেন্সই নয়, জায়ান্ট কিলার হিসেবে চমক দেখিয়েছে সৌদি ক্লাব আল হিলালও। গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের সাথে ড্রয়ের পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে শেষ 16 থেকে বিদায় করেছে সিমোনে ইনজাগির শিষ্যরা। শেষ 4 নিশ্চিতে সেরকম কিছুটি পুনরাবৃত্তি করতে চাইবে সৌদি ক্লাবটি। এদিকে সেমিফাইনালে ওঠার মিশনে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। 2022 ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্লুরা, ফাইনালে হারিয়েছিল পালমেইরাসকেই। দ্বিতীয় শিরোপার জন্য আবারও পেরোতে হবে ব্রাজিলিয়ান ক্লাবটির বাধা। শেষ 16-তে বেনফিকাকে উড়িয়ে কোয়ার্টারে ফেভারিট এনজো মারেস্কার শিষ্যরা। এনজো ফার্নান্দেজ, কোল পালমারদের সাথে এই ম্যাচে সাসপেনশন কাটিয়ে ফিরছেন নিকোলাস জ্যাকসন। অভিষেক হতে পারে ব্লুদের নতুন সাইনিং জোয়াও পেদ্রোর। ফ্লুমিনেন্সের পাশাপাশি আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসও আছে শিরোপার দৌড়ে। চেলসির বিপক্ষে সেমিতে ওঠার ম্যাচটি ব্রাজিলিয়ান ক্লাবটির জন্য প্রতিশোধেরও, যেখানে পালমেইরাসের তুরুপের তাস হতে পারেন ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উইলিয়ান। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। দিয়েগো জোতার 20 নম্বর জার্সিকে অমর করে রাখবে লিভারপুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 2024-25 মৌসুমে লিভারপুলকে 20তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল তার। জোতার প্রতি সম্মান জানিয়েই লিভারপুল ঘোষণা দিয়েছে 20 নম্বর জার্সি এখন থেকে আর কেউ পরবে না। 5 বছরে ক্লাবটির হয়ে 182 ম্যাচে জোতা গোল করেছেন 65টি। গেল 3রা জুলাই স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান লিভারপুল ফরওয়ার্ড দিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।